বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন লাইভ ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। এই মহামারীর সময় আমরা লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাসগুলো করে আমরা যথাযথ প্রিপারেশন নিব। তারপর আমরা এক্সারসাইজগুলো ভালোভাবে করার চেষ্টা করব। আর এক্সারসাইজগুলোতে কোনো সমস্যা হলে বা ক্লাসের মাধ্যমে ক্লাসে যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে দয়া করে কমেন্টস করবা, অথবা আমার যে নাম্বার দেওয়া আছে বা ফেসবুক পেজটে দেওয়া আছে তোমাদের, চ্যাট করো অথবা নাম্বারে কল করো। তাহলে আজকে আমরা ক্লাসটি করাচ্ছি, আমার টপিকসটা হচ্ছে নেরেশন। তাহলে নেরেশন যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই নেরেশনের ওপরেই আমরা ক্লাসটি নিব। আর এই নেরেশনটি ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কি করতে পারি, এই নেরেশনগুলো করতে পারি। তাহলে অবশ্যই আমরা যদি ক্লাস 8 থেকে ভালো করে আমরা নেরেশনটি বুঝতে পারি, তাহলে আমরা ক্লাস 9-10-এও আমাদের তেমন সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা 8 থেকে যদি আমরা ভালো করে বুঝতে পারি নেরেশনটি, তাহলে দেখা যায় যে আমাদের পেসেস নেরেশনগুলো করতেও তেমন সমস্যা হচ্ছে না। তাহলে আমরা চলে আসি নেরেশনে। নেরেশন অর্থ হলো উক্তি। এক কথায় আমরা যদি এর সংজ্ঞা করি তাহলে হচ্ছে বক্তা যা বলে তাই স্পিচ বা নেরেশন। এখন স্পিচটা কি, নেরেশনের অপর নামটাই হচ্ছে কি স্পিচ। তাহলে বক্তা যা বলে তাই হচ্ছে স্পিচ বা নেরেশন। নেরেশন হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আরেকটি কথা, তোমরা যারা ক্লাসটি দেখছো বা ক্লাসটি দেখবে, তারা অবশ্যই কি করবে, খাতা কলম সামনে নিয়ে বসে ক্লাসটি করবে। কারণ সাথে সাথে না লিখলে বারবার তোমাকে কি করতে হবে, ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি তুমি অবশ্যই কি করবে, ডাউনলোড করে রেখো, তাহলে তোমার এমবি খরচটা হবে না। তেমন ডাউনলোড করে তুমি বারবার দেখতে পারবে। তাহলে আমরা দেখি নেরেশন দুই প্রকার, ডিরেক্ট নেরেশন আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট নেরেশন। এখন ডিরেক্ট নেরেশন এবং ইনডিরেক্ট নেরেশন, এই দুইটা নেরেশন যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আমরা কিভাবে করব? বক্তার ডিরেক্ট নেরেশন, বক্তার উক্তিটি, বক্তার যে বক্তব্যটা, এটা অবিকল নিজের ভাষায় বলাকে ডিরেক্ট নেরেশন বলে। বক্তা যা বলতেছে সেই ভাষাটায় অবিকল বলাকে কি বলে, ডিরেক্ট নেরেশন বলে। তাহলে ইনডিরেক্ট নেরেশনটা কি, বুঝতেই পারতেছো একটু বিপরীতধর্মী হবে, তাই না? তাহলে ইনডিরেক্ট নেরেশনটায় আমরা আসি, বক্তার উক্তি অবিকল না বলে অর্থ ঠিক রেখে অন্যের ভাষায় বলাকে, বক্তার উক্তিটি অবিকল না বলে অর্থ ঠিক রেখে অন্যের ভাষায় বলাকে ইনডিরেক্ট স্পিচ বলে বা নেরেশন বলে। তাহলে ডিরেক্ট নেরেশন এবং ইনডিরেক্ট নেরেশন, এই দুইটা আমাদের মোটামুটি বুঝতে পারছি। আমরা একটা উদাহরণ দেই, যেমন হি সেইজ টু মি আই অ্যাম ইল, হি সেইজ টু মি আই অ্যাম ইল। এখন আমি যদি বলি, এক্সাম্পলটা আমরা এখানে লিখে দিলাম, হি সেইজ টু মি আই অ্যাম ইল, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তাহলে হি সেইজ টু মি আই অ্যাম ইল, সে বলল, সে আমাকে কি বলল, সে আমাকে বলল আমি অসুস্থ। সে আমাকে বলল যে আমি অসুস্থ। তাহলে এটা কি বলতেছে, সে সরাসরি বলতেছে, ডিরেক্ট বলতেছে, নিজের ভাষা নিজেই বলতেছে। তাহলে এটা কি ডিরেক্ট নেরেশন। আর ইনডিরেক্ট নেরেশনটা তাহলে কি, এইটা যদি একটু ঘুরাইয়ে বলে, অন্যের ভাষায় বলে, তাহলে এটা হচ্ছে কি ইনডিরেক্ট নেরেশন। আমরা এটাকে যদি করি, তাহলে হি সেইজ টু মি
হি সেইস টু মি দ্যাট হি ইজ ইল। তাহলে দেখো এই অর্থটা কি হলো? হি সেইস টু মি, সে আমাকে বলেছিল সে হয় অসুস্থ। তাহলে তার বক্তব্যটা, এই যে এই বক্তব্যটা সে কি করতেছে? অন্যভাবে বলতেছে যে এই বক্তব্যটায় কাকে বললো? সে সরাসরি বলতেছে যে হি সেইস টু মি আই অ্যাম ইল, সে আমাকে বলল আমি অসুস্থ। তাহলে সরাসরি কিন্তু বললো। আবার এই বক্তব্যটা কি বলতেছে? হি সেইস টু মি, সে আমাকে বলল দ্যাট যে হি ইজ ইল, সে অসুস্থ। তাহলে এই বক্তব্যটাও কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল, অন্যজন বলতেছে। এটা কি বলতেছে? এটা অন্যজনে বলতেছে, আর এটা সে নিজেই বলতেছে। তাহলে ডিরেক্ট নেরেশন নিজেই বলবে, ইনডিরেক্ট নেরেশন অর্থের অপরিবর্তন রেখে সে কি করবে? এই বক্তব্যটাই অবিকল বলবে। কে বলবে? অন্যজন বলবে। তাহলে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝতে পারছি। এখন চেঞ্জিং রুলস আছে, কিছু চেঞ্জিং রুলসের ক্ষেত্রে আমি আজকে দুইটি নিয়ে আলোচনা করব, টেন্স পরিবর্তন এবং পার্সন পরিবর্তন। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিছু কিছু শব্দ লিখব শর্টকাটে, যেগুলো আমরা সরাসরি বুঝতে পারি আর কি। আমরা দেখো, আমরা টেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে টেন্স সম্পর্কে আমার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে নেরেশনের। তাহলে নেরেশন পড়তে হলে অবশ্যই আমাকে কী করতে হবে? টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তারপরেও যদি টেন্স সম্পর্কে আমার দেখা গেল যে মোটামুটি ধারণা আছে, কিন্তু আমি ভালোভাবে ওইটা কি করতে পারতেছি না, ধরতে পারতেছি না বা করতে পারতেছি না, এই ক্ষেত্রে দেখা যায় কিছুটা সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে টেন্সের কম বোঝার পরেও যেন আমরা নেরেশনটা করতে পারি, এই শর্টকাট পদ্ধতিগুলো আমরা শিখিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। তাহলে অবশ্যই খাতা কলম সামনে আছে, তাহলে দয়া করে কি করো যে এইগুলো লিখতে হবে। আর হ্যাঁ, তারপরে দেখি আমরা টেন্স পরিবর্তনটা। আমরা টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু টেন্সের দিকে চলে আসি। টেন্স কত প্রকার, কি কি, এই সম্পর্কটা আমরা একটু জেনে নেই। টেন্স সাধারণত আমরা জানি যে 3 প্রকার। এই টেন্সগুলোকে আবার প্রত্যেকটিকে কি করছে? 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই তো জানি নাকি? তাহলে আমরা টেন্স পরিবর্তনে চলে আসি এখন। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, টেন্স পরিবর্তনের ক্ষেত্রে ডিরেক্ট নেরেশনে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্টে আমরা সরাসরি কি করব? ইনডিরেক্টে আমরা সরাসরি পাস্ট টেন্সে করে দেব। ডিরেক্ট নেরেশন আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট নেরেশন। তাহলে ডিরেক্ট নেরেশন আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট নেরেশন। তাহলে ডিরেক্ট নেরেশনটা আমরা বুঝতে পারছি আগেই। এই ডিরেক্ট নেরেশন থেকে আমরা কিভাবে পরিবর্তন করব? তাহলে আমরা কি পরিবর্তন করতেছি? আমরা নেরেশনের টেন্স পরিবর্তন করতেছি। টেন্স পরিবর্তন। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা করব পাস্ট ইনডিফিনিটে। কিসে করব?
পাস্ট ইনডিফিনিট। দেখো আমরা আগে বলছি টেন্সের এটাও যদি আমরা মোটামুটিভাবে আমাদের ধারণা থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মোটামুটিভাবে ধারণা থাকলে আমরা সেই ক্ষেত্রে ডিরেকশনটা ভালোভাবে করতে পারবো। আর যদি ধারণা নাও থাকে তাহলে আমি শর্টকাট পদ্ধতিগুলো দেখিয়ে দেবো বলছি। তাহলে ইনশাআল্লাহ দেখো আমরা পরিবর্তনটি শুরু করে দিছি। যেমন ধরো ডিরেক্ট ডিরেকশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডিরেক্টে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করব। ইনডিরেক্টে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করব। যেমন ধরো ডিরেক্ট ডিরেকশনে থাকলো গো, গো মেন ভার্ব গো, গো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটার পাস্ট ফর্ম কি করে দেব, ওয়েন্ট করে দেব। কি করে দেব, ওয়েন্ট, তখন পাস্ট ফর্ম হয়ে গেল। তাহলে টেন্স পরিবর্তন, এর প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। তারপরে আসে আমরা একইভাবে প্রেজেন্টেরগুলো লিখে নিই আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা ইনডিরেক্ট করব পাস্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কি করব আমরা, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্টটা শেষ করলাম। তাহলে আমরা আবার বলে নেই, প্রেজেন্ট আমরা কোন টেন্সে রূপান্তর করব, পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কোন টেন্সে রূপান্তর করব, পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসে করব, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টে করব, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এইটুকু আমরা মোটামুটিভাবে কি করব, মুখস্থ আকারে জেনে নিব, ঠিক আছে। তারপরে একটি করে উদাহরণ দিয়ে দিই আমরা। যেমন প্রেজেন্ট টেন্সের উদাহরণ হচ্ছে গো, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, গো থাকলে আমরা কি করে নেব, এটার পাস্ট ফর্ম করে নেব ওয়েন্ট। আবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার থাকবে, যেমন অ্যামিজার থাকে তাহলে মূল ভার্বের সাথে কি হবে, ইজ গোয়িং, মূল ভার্বের সাথে কি হয়ে যাবে, আইজি যুক্ত হয়ে যাবে। তাহলে এই তখন আমরা এই মূল ভার্বের কিন্তু পাস্ট ফর্ম করব না, আমরা পাস্ট ফর্ম করব কোনটার, ইজের, ওয়াজ গোয়িং পারফেক্ট টেন্স হ্যাভ গন, তখন হয়ে যাবে কি, হ্যাড গন। পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন গোয়িং, হয়ে যাবে হ্যাড বিন গোয়িং। এই ক্ষেত্রে দেখো একটু লক্ষ্য করো, এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে গো, পাস্ট ফর্ম করে দিচ্ছি। এই ক্ষেত্রে আবার ইজ গোয়িং দুইটা করে ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, একটা মেইন ভার্ব আছে। তাহলে এই অক্সিলারি ভার্বটার আমরা কি করতেছি, পাস্ট ফর্ম করে দিচ্ছি। আবার এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা কি করতেছি, হ্যাভ, এই হ্যাভটারই কিন্তু আমরা হ্যাড বানাইতেছি, গন কিন্তু ঠিকই থাকতেছে, গনের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার এই ক্ষেত্রেও হ্যাভ বিন গোয়িং আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতেছি, হ্যাভের পরিবর্তন করতেছি শুধু।
তাহলে আমরা এক কথায় বলতে পারি অক্সিলারি ভার্বগুলো যেখানে থাকবে সেই অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন করব, আর মেইন ভার্ব থাকলে ওই মেইন ভার্বটা কী করতে পারবো, পাস্ট ফর্ম করবো আমরা। তাহলে আমরা তারপরেরগুলো পরের টেন্সে চলে যাই, পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্সের রূপান্তর করব আমরা। পাস্ট ইনডিফিনিট কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্টে রূপান্তর করব আমরা। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের রূপান্তরটা আমরা কোন টেন্সে করব বলছে, পাস্ট পারফেক্টে করব। তারপরে আমরা চলে আসি যে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এটাকে আমরা রূপান্তর করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে আমরা পাস্ট পারফেক্টে করব, পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব আমরা। তারপরের গুলোতে আসি আমরা এগুলোর উদাহরণ দিব অবশ্যই। পাস্ট PR পার FECT, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটি টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা আছে বোধহয় লিখে দেব, কোনো পরিবর্তন হবে না। এই দুইটা টেন্সের কি হবে না, কোনো পরিবর্তন করব না, আমরা যা আছে তাই লিখব। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। তারপরেও আমরা আরেকটু বোঝার জন্য এই করে দেই, আরেকটু লিখে দেখো। এইখানে আমরা বোঝাইছিলাম তখন গো দ্বারা, আমরা আজকে এখন আবার অন্য আরেকটা ভার্ব নেই, অন্য ভার্ব গোই নেই। তাহলে দেখো গোয়ের পাস্ট ফর্ম আমরা কি লিখছি, ওয়েন্ট, WENT। আই ওয়েন্ট টু স্কুল, এই ধরনের বাক্য হলো আই ওয়েন্ট টু স্কুল। তাহলে এই বাক্যটাকে আমরা ঠিক একইভাবে যদি পারফেক্ট টেন্সে করি, একইভাবে কি করি, পারফেক্ট টেন্সে করি, তাহলে কি হবে, পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন ভার্বটার করব, আগের যে ভার্বটা খুঁজে পাবো, পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ভার্বটা খুঁজে পাবো, এই ভার্বটার আমরা কি করব, পারফেক্ট টেন্সে রূপান্তর করে নেব, পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে হ্যাড লিখলাম হ্যাড, আর ওয়েন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, গো। ওয়েন্টের মেইন ভার্ব হলো গো, গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম গন, গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, গন। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটু লিখে নেই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি এই বাক্যটা লিখি, আই ওয়েন্ট টু স্কুল, ঠিক একইভাবে আই হ্যাড গন টু স্কুল হয়ে গেল। তাহলে দেখো কি হলো, এখানে পাস্ট ফর্ম হয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট ঠিক একই বাক্যটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করো, হ্যাড এবং মূল ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই বাক্যটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করে নিলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। এখন কোথায় থাকবে এটা আমরা পরবর্তীতে বলতেছি। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যদি কি লাগে, ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে কি থাকে, আইএনজি যুক্ত থাকে। ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং, কি আছে, ওয়াজ গোয়িং।
তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে করব আমি ওয়াজ। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই হ্যাভ হ্যাজ হ্যাড এর সাহায্য নিতে হবে। কিসের সাহায্য নিতে হবে? হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি করব? ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তাহলে হ্যাড, তারপরে কি আছে? মূল ভার্ব আছে কি? এই অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, এর মেইন ভার্ব কি? মেইন ফর্ম কি? বি, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। আমরা আগেই বলছি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা আগে কি বলছি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর যদি কোনো ভার্ব আসে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে হ্যাড, তারপর বিন, তারপরে গোয়িং, ঠিক আছে। তাহলে আমরা কন্টিনিউয়াস থেকে কীভাবে পাস্ট পারফেক্ট করব এটাও আমরা বুঝে নিলাম। আর পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। তারপরে আসি আমরা ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে আসি আমরা কোন টেন্সে আসি? ফিউচার টেন্সে আসি। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা যদি করি তাহলে ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট কীভাবে করব? দেখো, শ্যাল থাকলে শুড লিখবো, উইল থাকলে উড লিখবো। আমরা কি লিখবো? শ্যাল থাকলে শুড লিখবো, উইল থাকলে কি লিখবো? উড লিখবো। তাহলে ফিউচার ইন পাস্ট হয়ে গেল। শ্যাল সমান সমান শুড, উইল থাকলে উড, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম? শ্যাল থাকলে শুড লিখবো এবং উইল থাকলে উড লিখবো। এখন আমরা টেন্স থেকে যদি টেন্সের একটু কি হলো আমরা টেন্সটা মোটামুটি কম বুঝি, এই ধরনের হয়, তাহলে আমরা একটু শর্টকাট পদ্ধতিগুলো লিখে দিচ্ছি। আমরা এই শর্টকাট পদ্ধতিগুলোর মাধ্যমে কি করব? নেরেশনটা চেঞ্জ করব। অবশ্যই আগে 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 বলে নিচ্ছি যে তোমরা অবশ্যই ক্লাসটি করার সময় কি করবে? খাতা কলম যেন সামনে থাকে এবং তোমরা লিখতে পারো। আমরা দুই একটি এক্সারসাইজ করতে দিব, এইগুলো তোমরা মিলিয়ে নিবা। তারপর অবশ্য উত্তর বলে দিব। আমরা যেমন একটা এক্সারসাইজ লিখলাম, লেখার পরে তোমাকে বলবো যে এটা তুমি করো। যদি করতে পারো তাহলে সাথে সাথে কি করবা? ছবি তুলে দিয়ে দিবা আমি লেখার আগেই, ঠিক আছে। আর যদি না করতে পারো তাহলে আমি করব, সলভ করে দেব, এটা তোমরা দেখে নিবে। আর যদি করেও থাকো তাহলে দেখা যাবে কি ওইটার সাথে আমার উত্তরটার সাথে মিলিয়ে নিবে। তাহলে আমরা শর্টকাট পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে কিভাবে আমরা করব একটু আমরা দেখে নেই। ডিরেক্ট নেরেশনে যদি অ্যাম ইজার থাকে, অ্যাম ইজ আর, সেক্ষেত্রে আমরা লিখব কি? ওয়াজ ওয়ার। কি লিখবো? ওয়াজ ওয়ার। এখন ওয়াজ ওয়ার এবং অ্যাম ইজারের মধ্যে নির্ভর করতেছে কোনটা? ওয়াজ ওয়ার, অ্যাম ইজার। অ্যামটা লিখি আমরা আয়ের ক্ষেত্রে, আর ইজটা লিখি সিঙ্গুলার, আর আরটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে লিখি। সিঙ্গুলার হলো এক বচন, প্লুরাল হচ্ছে কি? বহু বচন। ঠিক একইভাবে ওয়াজটা সিঙ্গুলার, ওয়াজটাকে সিঙ্গুলার এক বচন, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল। এখন এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সাবজেক্টটিকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার করব, আর সাবজেক্ট যদি প্লুরাল থাকে, তাহলে আমরা ভার্বটিকে কি করব? প্লুরাল করব। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে অ্যাম ইজার থাকলে আমরা কি করব? ওয়াজ ওয়ার করব। কোথায় আমরা করব? ইনডিরেক্ট স্পিচে, যখন আমরা নেরেশনে রূপান্তর করব। একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করব। সেই ক্ষেত্রে যেমন আমি একটু আগে লিখছিলাম, আমি একটু ঘুরাই লিখি, সে সেড টু মি, সে আমাকে বলেছিল আই অ্যাম ইল। সে আমাকে বলেছিল আমি অসুস্থ।
আমি কি অসুস্থ। তাহলে দেখো এই বাক্যটায় যদি আমরা রূপান্তর করি তাহলে কিভাবে করব, এই বাক্যটায় রূপান্তর করলে আমরা কিভাবে করব, তাহলে সেইটোর বদলে আমরা টোল্ড লিখতে পারি, আবার সেড টু লিখতে পারি। সেক্ষেত্রে আমরা দেখো কি করি, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার জন্য কি লিখবো আমরা, দ্যাট লিখবো। তারপর আমরা পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলছি আমরা পার্সন পরিবর্তনটা করব, আমরা টেন্সের পরেই পার্সন পরিবর্তনটা দেখাবো। আই এর প্রথম অংশকে ধরবে, আই ফার্স্ট পার্সন, তার জন্য প্রথম অংশকে ধরবে, তাহলে হি হয়ে গেল। আমরা বলছি এম ইজার যদি থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ার লিখবো, কি লিখবো, ওয়াজ ওয়ার লিখবো, কি লিখবো, ওয়াজ ওয়ার। তাহলে এম ইজার আছে, এই ক্ষেত্রে এম ইজার আছে, তাহলে ওয়াজ ওয়ার। এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল বলো তো, সাবজেক্ট হি সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, ওয়াজ লিখবো না ওয়ার লিখবো বলো তো, আমরা ওয়াজ লিখবো, কি লিখবো, ওয়াজ। তাহলে হি ওয়াজ ইল, বুঝতে পারছো, একটু কি পরিবর্তন করতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো হি সেড টু মি আই অ্যাম ইল, এক্ষেত্রে তোমার একটু হতে পারে যে স্যার সেড টু আছে, সেড টু লিখতেছেন কেন, সেড টু থাকলে তো স্যার টোল্ডও হয়, হ্যাঁ আমরা টোল্ডও লিখতে পারি। তাহলে আমরা আরেকটি জিনিস দেখে নেই, একটা সেন্টেন্সের মধ্যে আমরা আরেকটি জিনিস একটু লক্ষ্য করে নেই যে একটা সেন্টেন্সের মধ্যে কয়টা অংশ পাইতেছি, আমরা কয়টা অংশ পেয়েছি, এই জিনিসটা আমরা একটু দেখে নেই। তাহলে হি সেড টু মি একটা অংশ, আই অ্যাম ইল এ একটা অংশ, এই হলো দুইটা অংশ। এই দুইটি অংশর হি সেড টু মি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম ইল এটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। এখন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব চেনার উপায়টা কি, চেনার উপায়টা হচ্ছে রিপোর্টিং ভার্বটাই তখনই চিনবো আমি যখন ইনভাইটেড কমার বাহিরে থাকবে, কোথায় থাকবে, বাহিরে থাকবে। এখন বলতে পারো যে স্যার আমরা তো পড়ছি যে স্যার রিপোর্টিং ভার্ব ওই ইনভাইটেড কমার আগে থাকলে, না, ইনভাইটেড কমার প্রথমেও থাকতে পারে, আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে রিপোর্টিং ভার্ব। তাহলে অবশ্যই আমরা কি করব, রিপোর্টিং ভার্বটি আগেও থাকতে পারে, তাহলে পরেও থাকতে পারে, কোথায় থাকতে পারে, আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ এই দুইটা আমরা কি করলাম, বুঝে নিলাম। তারপরে আবার বলতেছি যে নেরেশনের সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ থাকে, কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই জিনিসটা অবশ্যই আগে বলা উচিত ছিল। তাহলে রিপোর্টিং স্পিচ কোনটা, ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে, আর রিপোর্টিং ভার্ব কোনটা, ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকে। তাহলে ইনভার্টেড কমার বাহিরে এবং ইনভার্টেড কমার ভিতরে এইটুকু তো আমরা বুঝতে পারবো নাকি, আর এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি নিরেশনগুলো সহজেই করতে পারবো। তাহলে এই বাক্যটাকে আমরা পরিবর্তন করে দেখালাম, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা কি লিখছি, দ্যাট লিখছি। আয়ের ক্ষেত্রে হি লিখছি, হি চলে আসছে, তারপরে অ্যামেজার থাকলে ওয়াজ ওয়ার লিখছি, আবার ওয়াজ লিখছি, তারপরে ইল আছে, ইল লিখছি। ঠিক আছে, বুঝতে পারছো এটুকু। তাহলে একটা নেরেশন অংশে কয়টা অংশ থাকে, দুইটি অংশ থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। তারপর আমরা শর্টকাট পদ্ধতিতে আমরা আসছি, এখন দেখি তারপরে শর্টকাট পদ্ধতিগুলো কি। আমরা অ্যামেজার থাকলে ওয়াজ ওয়ার, আমরা শর্টকাট পদ্ধতিগুলো লিখে দেই কারণ ক্লাসটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমরা একটু ফাস্ট করি, অ্যামেজার ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে অ্যামেজারের পরে কি লিখছি আমরা, ওয়াজ ওয়ার লিখছি। তারপর যদি আমরা লিখি হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ, তাহলে কি লিখবো আমরা, হ্যাড, হ্যাভ হ্যাড, সেক্ষেত্রে আমরা কি লিখবো, হ্যাড। হ্যাভ হ্যাজ থাকলে কি লিখবো, হ্যাড লিখবো। তারপরে আমরা হ্যাড প্লাস B3, এখানে B3 বলতে বোঝানো হয়েছে, আমরা B3 ফর্মটা একটু এই সাইডে একটু লিখে দেই, B3
সমান সমান PAST past participle from কোন from past participle from তাহলে ডিরেক্ট নেরেশন এবং ইনডিরেক্ট নেরেশনের অ্যামিজার থাকলে আমরা কি লিখবো ওয়াজ ওয়ার লিখবো হ্যাভ হ্যাজ থাকলে কি লিখবো হ্যাড লিখবো আর হ্যাড প্লাস B3 থাকলে এই ক্ষেত্রে আমরা কি চেঞ্জ করব একটু বলতে পারবা কি সবাই হ্যাড প্লাস B3 থাকলে আমরা কি চেঞ্জ করব আশা করি সবাই পারছো সবার মনে আছে তাহলে হ্যাড প্লাস B3 পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট হলে কোনো পরিবর্তন হয় না হ্যাড প্লাস কি লিখবো B3 লিখবো যা আছে তাই লিখবো আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড আর লিখলামই তো হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তো হ্যাডই হয় হ্যাভ হ্যাজ হ্যাডের পরে B3 যদি থাকে তারপরেও আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে আমরা কি করব হ্যাড বসাবো তারপরে আমরা লিখি যদি আমাদের অক্সিলারি ভার্বগুলো ছাড়া অন্য কোনো ফর্ম থাকে যেমন পাস্ট ফর্ম থাকলে আমরা কোন ফর্মে করব হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম করব হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন একটা উদাহরণ দিয়ে দিই এখানে উদাহরণটা দিয়ে দিই ব্র্যাকেটে লিখে দিই যেমন গো থাকলে কি লিখবো হ্যাড প্লাস গন ঠিক আছে তাহলে পাস্ট ফর্ম থাকলে আমরা কি লিখবো আমরা পাস্ট ফর্মের এই করছি তাহলে আমরা এখানে পাস্ট ফর্মটা একটু দেখে নিব দেখো পাস্ট ফর্ম কি আছে ওয়েন্ট আছে তাহলে কি হচ্ছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল হ্যাড প্লাস কি হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে দেখো ওয়েন্ট পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্ম কি আছে গো তার জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে গো হ্যাড লিখছি তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করছি তারপরে আমরা কি প্রেজেন্ট ফর্ম PRESENT প্রেজেন্ট RM ফর্ম এই ক্ষেত্রে কিন্তু আমাকে ভার্বের ফর্মগুলো মুখস্থ করতেই হবে টেন্স পড়ো আর না পড়ো ভার্বের ফর্মগুলো কি করতে হবে মুখস্থ করতেই হবে তাহলে তুমি টেন্স করতে পারবা আর যদি মনে করো যে টেন্সও বোঝো না ফর্মগুলো মুখস্থ করতে পারো না তাহলে নিরেশন করা সম্ভব না তাহলে প্রেজেন্ট ফর্ম যেমন গো সমান সমান ওয়েন্ট প্রেজেন্ট ফর্ম হলে হবে পাস্ট FORM ফর্ম কোন ফর্ম হবে পাস্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হলে কি হয়ে যাবে পাস্ট ফর্ম হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা লিখব ক্যান থাকলে কি হবে ক্যান থাকলে কোড মাস্ট থাকলে হ্যাড টু আর যদি মাস্ট বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে মাস্টের ব্যবহারটা আমরা কিভাবে করব মাস্টের ব্যবহার মাস্টে থাকবে যেমন শিক্ষককে সম্মান করতে হবে তোমার শিক্ষককে সম্মান করো এই ক্ষেত্রে বাধ্যবাধকতা বলতে এই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না তারপরে কী করবো আমরা মাস্ট ব্যবহার করব ঠিক আছে তারপর আমরা লিখি মেয়ে থাকলে কি লিখবো মাইট লিখবো শ্যাল থাকলে শোড তারপরে উইল থাকলে ওড এগুলো আমরা লিখবো আমরা এগুলো খাতায় লিখে নেই এখন আমরা চলে আসি পার্সন পরিবর্তনে পার্সন পরিবর্তন
তাহলে পার্সন পরিবর্তনে চলে আসি আমরা জানি পার্সন কয় প্রকার বলতে পারবা? হ্যাঁ, বুঝতে পারছি, আসলে পারবা। পার্সন হচ্ছে কয় প্রকার? গড় দেখেই অবশ্যই বুঝতে পারছো পার্সন কয় প্রকার নাকি? আমরা যে টেবিলটা আঁকিয়েছি, টেবিলটা দেখে বুঝতে পারছো যে পার্সন কয় প্রকার। পার্সন, সেকেন্ড পার্সন, আরেকটা হচ্ছে কি থার্ড পার্সন। মানে ফার্স্ট পার্সনে কি কি হতে পারে বলো তো দেখি? আই, মি, মাই, নাকি আরো কিছু আরো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আই, মি, মাই, উই, আস, আওয়ার, আরো আছে কি? আছে এম, আই, মাইন। ঠিক আছে, আমরা পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কি এটুক পারবো? তারপরে সেকেন্ড পার্সন, একদম সহজ। সেকেন্ড পার্সনটা ইউ, ইউর, ইউ, ইউর। আরেকটা লিখতে পারি ইউরস, একই নাকি? ইউরসটা তোমরা তারপরে লিখে দিই ইউরস। থার্ড পার্সন একটু একটু লিখি হি, সি, দে। সহজভাবেই বলা যায় হি, সি, দে। হ্যাঁ, তারপরে ইট, তারপরে যে কোনো নাম ডট 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 ডট, করিম, রহিম, করিম, রহিম। ঠিক আছে, যে কোনো নাম, ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল। ঠিক আছে, যে কোনো নাম। এই ক্ষেত্রে আরো কিছু আমরা দে, হিম, হার, দেম। ওকে, তাহলে পার্সনগুলো আমরা কি করব? খাতায় উঠিয়ে নিই এবং মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে কি হবে না, আমরা নেরেশন পরিবর্তন করতে হবে। শুধু নেরেশন যে পরিবর্তন করবো তা না, নেরেশন, ভয়েস চেঞ্জ যাই করো না কেন, তোমাকে এই পার্সনটা মনে রাখতেই হবে। কি করতে হবে? পার্সনটা মনে রাখতেই হবে। তারপরে আমরা দেখি এখন পার্সন কোন কোন ক্ষেত্রে বসে, এইটা আমরা একটু দেখেই আমরা ক্লাসটি শেষ করব। এখন ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো। তাহলে দেখো, ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। ফার্স্ট মানে কি বলো তো দেখি? ফার্স্ট মানে হচ্ছে প্রথম। তাহলে প্রথম বলতে ওই রিপোর্টিং ভার্বের যে সেন্টেন্সটা রয়েছে সেটার মধ্যে প্রথম যে অংশটা আছে সেই অংশ অনুসারে আমরা কি করব? পার্সন পরিবর্তন করে দেব। সেই অংশ অনুসারে কি করব? পার্সনটা পরিবর্তন করে নিব। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের কি অনুসারে হবে? সাবজেক্ট অনুসারে হবে। এখন সেকেন্ড পার্সন কি অনুসারে হবে বলো তো দেখি? অবজেক্ট অনুসারে হবে। তাহলে আমরা এইটার একটা উদাহরণ দিই। হি said to me, সে আমাকে বলল। কি বলল? মারবে নাকি? I have done the work, সে আমাকে বলল কাজটি শেষ। তাহলে দেখো, he said to me I have done my duty by my work, my homework, my class। ঠিক আছে, তাহলে আমরা এইটা দিতে পারবো। তাহলে হি সেড টু মি, এটা কোন টেন্স আছে, ওই কোন সেন্টেন্স আছে এটা আমরা আলোচনা করব এর পরবর্তীতেই। তারপরে আমরা বলে দিই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হয়? সেড টু অথবা টোল্ড হয়। তাহলে হি সেড টু মি দ্যাট, হি সেড টু মি
দ্যাট আমরা লিখলাম এইটুকু নাকি। তাহলে এই যে দেখো পার্সন, কোন পার্সনে আছে? ফার্স্ট পার্সনে আছে। তাহলে ফার্স্ট পার্সনে থাকলে আমরা বলছি রিপোর্টিং ভার্বের কি অনুসারে হবে? সাবজেক্ট অনুসারে হবে। কি অনুসারে হবে? সাবজেক্ট অনুসারে। আবারও বলতেছি যে ফার্স্ট পার্সন থাকলে, কোথায় থাকলে? রিপোর্টিং স্পিচে কোনো ফার্স্ট পার্সন থাকলেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। সাবজেক্ট কি আছে? হি। তাহলে আমরা হি লিখে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা বলছি হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে কি লিখতে হয়? হ্যাড লিখতে হয়। মনে আছে তো নাকি? হ্যাড। তারপর আমরা কি লিখবো? যা আছে তাই লিখবো। তাহলে এটা বুঝতে পারছো যে ফার্স্ট পারসন। তারপর এটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের কি অনুসারে হবে? অবজেক্ট অনুসারে হবে। তাহলে সেকেন্ড পারসন দেখো, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে হবে। এই বাক্যটা আমরা লিখি নাকি? তাহলে হি সেড টু মি। হি সেড টু মি। সে আমাকে বলেছিল। কি বলেছিল? ই হ্যাভ, আমরা কোন পারসন করতেছি? সেকেন্ড। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, হি সেড আগের মধ্যে লিখে নিই টু মি। লক্ষ্য করো যে সাবজেক্ট কি আছে? ইউ। কি আছে? ইউ। ইউ আছে না নাই? ইউ আছে। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। কি অনুসারে হবে? অবজেক্ট অনুসারে হবে। আমরা লিখছি সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের কি হবে? অবজেক্ট অনুসারে হবে। সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের কি অনুসারে হবে? অবজেক্ট অনুসারে হবে। কি অনুসারে হবে? অবজেক্ট। তাহলে ইউ আছে, অবজেক্ট কি? মি। মি এর। এখন লক্ষ্য করো যে আমরা এইখানে প্রথমে শুরু করছি নাকি শেষের দিকে লিখছি। যদি প্রথমে শুরু করি তাহলে সাবজেক্টিভ ফর্ম হবে মি। এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে আই হ্যাভ হ্যাজ থাকলে কি লিখবো বলছি আমরা? হ্যাড ডো ডান দ্য ওয়ার্ক। আশা করি পারসন পরিবর্তন বুঝতে পারছো। একটা পারসন বাকি আছে থার্ড পারসন। থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসনে কি হয় না? কোনো পরিবর্তন নাই। আমরা এটার মধ্যে লিখে দিই থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসন কি হয় না? কোনো পরিবর্তন হয় না। এটি বুঝতে পারছি আমরা। তাহলে আমরা একটা উদাহরণ দেই। হি হ্যাজ। হ্যাঁ, থার্ড পারসনের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। থার্ড পারসনের কি হয় না বলছি? কোনো পরিবর্তন হয় না। আমরা একটু চেঞ্জ করে নিই এই ক্ষেত্রে যে আই সেড টু ইউ। আই সেড টু ইউ। ঠিক আছে, এই হচ্ছে ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করবো? আই সেড থাকবো, ইউ আছে ইউ থাক। এখন দেখো দ্যাট লিখলাম। হি কোন পারসন বলো তো? হি কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন থাকলে আমরা কি বলছি? কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো তো এইখানে কি আমরা পরিবর্তন করতে পারবো না? যা আছে তাই লিখে দিই। হি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড লিখে তা আসলে। তাহলে আমরা পারসন পরিবর্তনটা ইনশাআল্লাহ বুঝতে পারছি। আমরা তাহলে নেরেশনের আজকে কী পড়লাম? কাকে বলে, কত প্রকার, কী কী নেরেশনের কয়টি অংশ আছে, তারপর হচ্ছে টেন্স পরিবর্তন, পারসন পরিবর্তন। আমরা এইগুলো ভালো করে আয়ত্ত করে নিব আমরা। তারপর আমরা নৈকট্য সূচক শব্দগুলো আমরা করব এবং অন্যান্য যে আনুষঙ্গিক সেন্টেন্স আছে
তারপরে অন্যান্য পরিবর্তনগুলো রয়েছে, আমরা এইগুলো পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসটি কন্টিনিউ চালিয়ে যাব তোমাদের সুবিধার্থে। যেখানে কেন এসসি পরীক্ষা বার্ষিক পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে? পাবলিক পরীক্ষাগুলো সরকার যদি করে দেয় তাহলে দিতেই হবে। দেখা যায় কি তোমাদেরই ক্ষতি হবে পড়াশোনা যদি না করো। তাহলে অবশ্যই পড়াশোনা করো এবং আমার এই ভিডিওটি লাইক দাও, কমেন্টস করো এবং শেয়ার করো। শেয়ার করলে তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারবে এবং উপকৃত হবে। সকলে তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।